আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করতেছি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের দ্বিতীয় লাইভ ক্লাস। আজকে হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের সেকেন্ড ক্লাস। দাঁড়াও, লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে। ওয়েট আ মিনিট, হ্যাঁ। আচ্ছা, আমরা লিঙ্ক কপি করে ফেলছি, দিয়ে দিচ্ছি। দাঁড়াও, লাইভ ক্লাসে জয়েন করো সবাই। ঠিক আছে, ক্লাস লিঙ্ক দিয়ে দিচ্ছি, জয়েন করো। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো। আমরা শুরু করতেছি ভাইয়া প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের আজকে সেকেন্ড ক্লাস। ওকে, ঠিক আছে। এতদিন ক্লাসে আমরা কি কি শিখছি, আসো আমরা একটু রিকল করব। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আমরা একটু দেখব, হ্যাঁ। সর্ববৃহত্তম পর্বের নাম আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম মলাস্কা, তৃতীয় বৃহত্তম পর্বের নাম করডাটা। এগুলো আমরা দেখছি। ভাস্কুলার উদ্ভিদ বলতে কি বোঝায় এটা শিখছি। আচ্ছা, তো এই যে প্রাণীর শ্রেণীবিন্যাস করার জন্য কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা যেতে পারে। সেগুলো হচ্ছে দেহের আকার, সংগঠন, মাত্রা, এই যে এগুলো, হ্যাঁ, 16টা। মিষ্টি মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিষ্টি দেখো, তানভীর একটু আসতে, হ্যাঁ। ওকে, তো দেহের আকার, সংগঠন, মাত্রা, জীবন পদ্ধতি, এরকম 16টা পয়েন্ট আছে। আমরা এগুলো নিয়ে পড়া শেষ করব। এরপর হচ্ছে আমাদের যে পর্বগুলো আছে, দাঁড়ো একটা আমরা দেখি। এই যে চলে আসছি, হ্যাঁ। পৃথিবীর সমস্ত প্রাণীকে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমেল মানে প্রাণী, কাজেই সমস্ত প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া জগতের টোটাল 33টা পর্ব আছে, কিন্তু আমরা মূলত 9টা পর্ব নিয়ে পড়াশোনা করব। 9টা পর্বই হচ্ছে মেজর পর্ব, হ্যাঁ, বা প্রধান পর্ব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা। এখন দেখো, 1 নম্বরে পরিফেরা, 2 নম্বর পর্বের নাম নিডারিয়া, 3 নম্বর পর্বের নাম প্লাটিহেলমিনথিস, 4 নম্বর এটার নাম হচ্ছে নেমাটোডা। এই যে আমরা নামগুলো মনে রাখবো, হ্যাঁ। 9 নম্বর করডাটা, কোনটার সিরিয়াল কত, এগুলো মনে রাখলে আমরা পরবর্তীতে কিছু সুবিধা পাবো। নাইমা নূর বলতেছে ভাইয়া অ্যাড হওয়া যাইতেছে না কেন? একটু দাঁড়াও তো, নাইমা কি প্রবলেম ফেস করছে। এই একটুখানি ওয়েট করো তো। একটু দাঁড়াও, হ্যাঁ, প্রবলেমটা সলভ করে ফেলি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রাইকা। ঠিক আছে, দেখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে 9টা পর্ব, এর মধ্যে কোন পর্বের নাম্বার কত, পরিফেরা 1, নিডারিয়া 2, এগুলো মনে রাখবো, হ্যাঁ।
স্পেশালি 4 নাম্বারটা মনে রাখবো যে নেমাটোডা হচ্ছে 4 নাম্বার পর্ব, বাকিগুলো এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো নাম্বার মনে রাখলে কি সুবিধা আসো আমরা দেখি। একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে আমাদের 16টা পয়েন্ট, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যায়। দেহের আকার, আণুবীক্ষণিক প্রাণী, বৃহত্তর প্রাণী, এগুলো আমরা পড়ছি। সংগঠন, মাত্রা, কোষীয় 1 নম্বর পর্ব, কোষ টিস্যু 2 নম্বর পর্ব, টিস্যু অঙ্গ 3 নম্বর পর্ব, অঙ্গতন্ত্র হচ্ছে 4 থেকে 9 নম্বর পর্ব। এগুলো সব পড়ছি, ঠিক না? মিউচুয়ালিজম, কমেনসেলিজম, প্যারাসাইটিজম সবই পড়ছি। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি। এই যে ধরো এটা একটা শার্ক বা হাঙ্গর মাছ, এই মাছের সাথে ছোট ছোট কিছু মাছ থাকে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই ছোট মাছগুলোর নাম কি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তুহিন, ভালো। এমার্জেন্সি কোনো কথা আছে? হ্যাঁ, ঢাকা ভার্সিটির অ্যাপ্লিকেশন আলাদাভাবে করতে হয়। হ্যাঁ, এমসিকিউ হবে, রিটার্নও হবে একসাথে। মেডিকেলে রিটার্ন নাই, শুধু এমসিকিউ এক্সাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি তো, পরে আবার কল দিও। হ্যাঁ, ওকে। এই ঠিক আছে, দেখো রিমোরা, নাইমানুর, ভেরি গুড। এই ছোট মাছগুলোর নাম হচ্ছে রিমোরা, আর এই বড় মাছটার নাম হচ্ছে শার্ক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, শার্ক আর রিমোরার মধ্যে যে রিলেশনশিপ, সেইটা কি টাইপের? মিউচুয়ালিজম, কমেনসেলিজম নাকি প্যারাসাইটিজম? এমপিসি যে কোনো একটা দিয়ে লেখো, বোঝায় দাও। হ্যাঁ, শার্ক আর রেমোরার মধ্যে যে রিলেশনশিপ সেটা কেমন? মিউচুয়ালিজম, কমেনসেলিজম নাকি প্যারাসাইটিজম? বলো দেখি। ওকে, আমরা ক্লিভেজ পড়ছিলাম, অরিও ক্লিভেজ, আর্থ্রোপোডা, দ্বিপার্শ্বীয় কর্ডাটা, সর্পিল, অ্যানিলিডা মলাস্কা। ওকে, ভ্রূণস্তর পড়ছি, ঠিক না? আচ্ছা, আজকে আমরা পড়বো ভাইয়া প্রতিসাম্য নিয়ে। প্রতিসাম্য জিনিসটা কি? গাহিসাম্যের গান। আচ্ছা দেখো, আসমাউল হুসনা সাবিহা, কমেনসেলিজম, ইয়েস। শার্ক অ্যান্ড রিমোরা হচ্ছে কমেনসেলিজম রিলেশনশিপ। ওকে, প্রতিসাম্য বলতে কি বোঝায়? প্রত্যেকটা জিনিস সমান হবে। ধরো এটা একটা মানুষ, সাবিহা, ধরো এটা সাবিহা, তো এই সাবিহাকে আমরা দুই ভাগ করলাম। সাবিহাকে যদি আমরা দুই ভাগ করে ফেলি, তাহলে এই দিক দিয়ে দুই ভাগ করলে দেখো তো এই অংশটা আর এই অংশটা সমান হবে না? ইয়েস, এই পার্ট আর এই পার্ট, দুই পার্টই সমান। সো এটা হচ্ছে একটা প্রতিসাম্য। ওকে, আচ্ছা, তো প্রতিসাম্য কয়েক ধরনের হতে পারে। গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য। প্রতিসাম্যকে আমরা বলি সিমেট্রি। প্রতিসাম্যকে কি বলি ভাইয়া? সিমেট্রি। সো আমরা বায়োলজিতে শিখেছিলাম যে না, এই না কথাটা বায়োলজিতে বোঝানো হয় এ দিয়ে, রাইট? হ্যাঁ, তাহলে অপ্রতিসাম্যকে আমরা অ্যাসিমেট্রি বলবো। বুঝতে পারতেছি যে অ্যাসিমেট্রি মানে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য মানে কি? এই যে যেমন এই প্রাণীটাকে যদি আমরা দুই ভাগ করি, তাহলে এই পার্ট আর এই পার্ট সমান হয় না। এই বরাবর কাটলে এই পার্ট সমান হয় না, এই বরাবর কাটলেও এই পার্ট সমান হয় না। সো সো এটাকে বলা হয় অপ্রতিসাম্য। ওকে, অপ্রতিসাম্য মানে অ্যাসিমেট্রি। এটার এক্সাম্পল পরীক্ষায় আসবে, স্পঞ্জ, আপেল শামুক, আর একটা হচ্ছে অ্যামিবা। তাহলে কি কি পাইলাম ভাইয়া বলো তো? স্পঞ্জ,
আপেল, শামুক, অ্যামিবা এগুলা হচ্ছে অপ্রতিসাম্যের এক্সাম্পল। তোমার পরীক্ষায় শুধুমাত্র এক্সাম্পলগুলো লাগবে। উদাহরণ, অপ্রতিসাম্যের এক্সাম্পল কি? স্পঞ্জ, আপেল, শামুক, অ্যামিবা। ওকে, এখন খেয়াল করো, স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কি? ক্লিওনা সেলাটা। ক্লিওনা ছেলাটা, এটা একটা মজার নাম। আমি পড়তাম ছিল না ছেলেটা। এই বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, হ্যাঁ। আর আপেল, শামুক, পিলা গ্লোবোসা, এটাও মনে রাখবা। স্পঞ্জ হচ্ছে ছিল না ছেলেটা, আপেল, শামুক হচ্ছে পিলা গ্লোবোসা। ঠিক আছে, ওকে। অপ্রতিসাম্য গেল। এরপর দেখো গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য বলতে কি বোঝায়? একটা গোলক, 3D একটা গোলক, সেটা ফুটবলের মতো হবে, এবং এটাকে তুমি যতভাবে ইচ্ছা কাটাকাটি করো, সবগুলা পার্ট সমান হবে। এই দিক দিয়ে কাটলে এই পার্ট সমান হবে, এই দিক দিয়ে কাটলে এই পার্ট সমান হবে। তো এটা যেহেতু 3D গোলক, তুমি অসংখ্যবার এটাকে কাটতে পারবা, হ্যাঁ। এটাকে আমরা বলতেছি গোলীয় প্রতিসাম্য। মানে এটা হবে একটা গোলক। গোলক মানে 3D গোলক। 3D গোলক কি ভাইয়া? ফুটবল। সো এরা দেখতে অনেকটা ফুটবলের মতো হবে। ওকে, এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। শোনো, গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। এগুলো কিভাবে মনে রাখা যায়? তুমি পরীক্ষায় কিভাবে সহজে লিখতে পারবা? শোনো, তুমি একটা সাদা পেজ নিবা, সাদা পেজ নিয়ে তুমি এভাবে লিখবা। দেখো, ভলভক্স, 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 2-3 বার লিখলে এগুলো মুখস্থ হয়ে যায়, বুঝছো? রেডিওলারিয়া, হেলিওজোয়া, এগুলো তুমি যদি বানানগুলো একটু খাতায় লেখো তাহলে এগুলো মুখস্থ হয়ে যায়। ঠিক আছে ভাইয়া? সো লিখবা, লিখলে এগুলো মনে থাকবে। সো আমরা কি শিখলাম ভাইয়া? যে গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। ডান, এগুলাই পরীক্ষায় আসবে। আমি যেগুলো দাগায় দিচ্ছি এগুলাই পরীক্ষায় আসবে। অরীয় প্রতিসাম্য বলতে কি বোঝায়? অরীয় কথাটা দ্বারা বোঝায় যে এটা হবে সিলিন্ডার আকৃতির। সিলিন্ডার দেখতে কেমন হয়? এই যে এরকম। এই যে দেখো, এই প্রাণীটার ক্ষেত্রে দেখো, এই সিলিন্ডারকে তুমি উপর বরাবর, এই যে এই গোল বরাবর যত দিকেই নিচের দিকে কেটে নামাও, দেখো এই দিকে কাটলে কিন্তু হবে না, হ্যাঁ। কিন্তু এই দিক দিয়ে কেটে যদি তুমি নিচে নামাও, ধরো এই যে এই দিক দিয়ে কাটলা, তাহলে এটা কি হবে ভাইয়া? সবগুলো সমান হবে, বুঝতেছো? দেখো এই পার্টটা কাটলে এই পার্ট আর এই পার্ট সমান হবে, এই পার্ট কাটলে এই পার্ট সমান হবে, বুঝতেছো? হ্যাঁ, এভাবে অনেকভাবে কাটা যাবে। এইটাও গোল, কিন্তু এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির গোল। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। এক্সাম্পল কি? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম। এক্সাম্পলগুলো খাতায় লিখবা, মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। কি কি পাইলাম ভাইয়া বলো? অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম। এটা একটা হাইড্রা। ওকে, দ্বি অরীয় বলতে কি? এইটা অরীয়, সিলিন্ডার আকৃতির, কিন্তু এটাকে 2বার কাটা যাবে। কীরকম? দেখো, আগে শুধু এভাবে কাটা যাইতো, এভাবে কাটা যাচ্ছে না। কিন্তু এই প্রাণীটার ক্ষেত্রে তুমি এইভাবেও কাটতে পারবা, এইভাবেও কাটতে পারবা। বুঝেছ? ওকে, তো দ্বিঅরীয় প্রতিসাম্য বলতে কি বুঝাচ্ছে? এই যে কাটাকাটি 90 ডিগ্রি কোণে কাটা যায়। 90 ডিগ্রি মানে কি? সমকোণে কাটা যাবে, হ্যাঁ, সমকোণে কাটা যায়। সো এটা একটা ইম্পর্টেন্ট কথা যে ভাইয়া, সমকোণে কাটা যায় কোন প্রতিসাম্যে? দ্বিঅরীয় প্রতিসাম্যে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে টেনোফোরা, সিওলোপ্লানা। এগুলা পরীক্ষায় এসেছিল, হ্যাঁ, টেনোফোরা, সিওলোপ্লানা। এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে টেনোফোরা। ওকে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলতে কি বোঝায়? যে এটাকে কাটলে এই 2টা পাশ সমান হবে। এই যে এই মানুষটাকে কাটলে, এই বরাবর কাটলে এই 2টা পাশ সমান হবে। এগুলাকে আমরা বলতেছি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এই প্রজাপতি, ব্যাঙ, মানুষ, এগুলা সব কিছু। আমরা সাধারণত যত জিনিসপত্র দেখি, পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, সব হচ্ছে ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে,
তাহলে প্রতিসমতা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? প্রতিসমতা কি? কোনো প্রাণীকে কাটতে হবে, কি বরাবর কাটতে হবে ভাইয়া? অক্ষ বরাবর কাটলে। কোনো প্রাণীকে অক্ষ বরাবর কাটলে যদি সমান অংশে ভাগ করা যায়, প্রতিটা অংশ সমান হয়, তখন তাকে বলে প্রতিসাম্য। তোমার নিজের মতো করে লিখতে পারবা না বলো? এই তো এগুলা প্রতিসাম্য কাকে বলে? কোনো প্রাণীকে তার অক্ষ বরাবর কাটলে যদি দুইটা সমান অংশ পাওয়া যায়, প্রত্যেকটা অংশ সমান হলে তখন তাকে প্রতিসাম্য বলে। আসমাউল হুসনা সাবিহা পারবে, ওকে। মাহফুজ, সাদিয়া, রিমি, রাইকা পারবা? মাহফুজ, নাইমানুর, তোমরাও একটু রেসপন্স করো। ওকে, তো আমরা প্রতিসাম্য কয় প্রকার দেখলাম? গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অপ্রতিসম। আমাদের কি মনে রাখতে হবে ভাইয়া? আমাদের শুধু এক্সাম্পল মনে রাখতে হবে। অপ্রতিসাম্যের এক্সাম্পল কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? দ্বিঅরীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? শুধু এগুলার এক্সাম্পল মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে প্রতিসাম্য কমপ্লিট। এবার আসছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন জিনিসটা কি? খেয়াল করো, আমি এখানে একটা ঘাস ফড়িং আর্ট করার ট্রাই করছি। তো এই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে এইটা তার মস্তক, এইটা তার বক্ষ, এইটা তার উদর, মস্তক, বক্ষ, উদর। তাহলে তার শরীরের এইটা একটা খণ্ড, এইটা একটা খণ্ড, এইটা একটা খণ্ড, রাইট? ওকে। আবার সেমভাবে এটা হচ্ছে একটা কেঁচো, হ্যাঁ। শোনো ভাইয়া, এইটা হচ্ছে একটা ঘাস ফড়িং আর এটা হচ্ছে একটা কেঁচো। কেঁচোর ক্ষেত্রে দেখো, এইটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, রাইট? ওকে। তো এখন খেয়াল করো, এই খণ্ড আর এই খণ্ড কেঁচোর মধ্যে কাটলে এই খণ্ডতে যা পাবা এই খণ্ডতেও তা পাবা, এই দুইটা খণ্ড সেম। কিন্তু এখানে এই খণ্ড আর এই খণ্ড সেম না। তুমি কি বুঝছো? দেখো, আমরা ঘাস ফড়িংয়ের এই মাথার খণ্ড আর পেটের খণ্ড সেম হবে না, কিন্তু আমাদের কেঁচোর ক্ষেত্রে এই খণ্ড, এই খণ্ড, এগুলো সব সেম হবে। এই জন্য এই খণ্ডে খণ্ডে ভাগ করাটাকে আমরা বলতেছি খণ্ডকায়ন। খণ্ডকায়ন দুই ধরনের, একটা হচ্ছে সমখণ্ডকায়ন আর একটা হচ্ছে অসম খণ্ডকায়ন। আমরা বুঝতে পারতেছি সমখণ্ডকায়ন কোথায় পাচ্ছি? কেঁচোর মধ্যে। কেন? কারণ এই কেঁচোর প্রত্যেকটা খণ্ড সমান। অসম খণ্ডকায়ন কোথায় পাচ্ছি ভাইয়া? পতঙ্গের ক্ষেত্রে, ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে। কারণ এই মস্তক আর এই বক্ষ, এই পেট, পিঠ, এগুলো সমান না, একই রকম না, সেম না। সো এগুলো হচ্ছে অসম খণ্ডকায়ন, ওকে। এখন দেখো, এই অসম আমরা বায়োলজিতে যত জায়গায় পাবো সেটা হচ্ছে হেটারো। হেটারো মানে অসম, ওকে। আর সম মানে কি? সম মানে হচ্ছে হোমো বা একই। হোমো মানে একই আর হেটারো মানে আলাদা। মনে থাকবে, হোমো মানে একই রকম আর হেটারো মানে আলাদা। সো হেটারোনোমাস মেটামেয়ার, মেটামেয়ার মানে খণ্ডকায়ন। হেটারোনোমাস মেটামেয়ার পাওয়া যায় পতঙ্গের ক্ষেত্রে, আর সমখণ্ডকায়ন বা হোমোনোমাস মেটামেয়ার পাওয়া যায় কেঁচোর ক্ষেত্রে। মনে থাকবে, এই খণ্ডকায়ন, খণ্ডে খণ্ডে ভাগ করাটাকে আমরা বলতেছি মেটামারিজম অথবা সেগমেন্টেশন। প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মেটামিয়ার বা সোমাইট। এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এগুলো হচ্ছে মেটামিয়ার বা সোমাইট। মেটামিয়ার বা সোমাইট, ওকে। ইসলাম দিচ্ছে করবেন না। থ্যাংক ইউ ভাইয়া, বুঝছো? এখন অঞ্চলায়ন বলতে কি বোঝায়? এই যে আমাদের ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন খণ্ড, এই খণ্ডগুলোকেই আমরা অঞ্চল বলতেছি। এটা হচ্ছে মাথার অঞ্চল, এটা বুকের অঞ্চল, এটা পেটের অঞ্চল, মস্তক, বক্ষ, উদর। তো এই অঞ্চলায়নকে আমরা বলতেছি ট্যাগমাটা। প্রত্যেকটা অঞ্চলকে বলতেছি ট্যাগমাটা। কি বলতেছি ভাইয়া? ট্যাগমাটা। আর এই ট্যাগমাটায় ভাগ করাকে বলতেছি ট্যাগমাটাইজেশন, ওকে। ট্যাগমাটা কোথায় পাওয়া যায়? আর্থ্রোপোডা।
খণ্ডকায়ন তুমি সবার ক্ষেত্রেই পাবা, এই মানুষের ক্ষেত্রেও খণ্ডকায়ন পাবা, এই মানুষের ক্ষেত্রেও তুমি খণ্ডকায়ন পাবা, কিন্তু ট্যাগমাটাইজেশন শুধু আর্থ্রোপোডার ক্ষেত্রে পাবা। ঠিক আছে ভাইয়া, বুঝছো? ওকে, এখন আমরা দেখব উপাঙ্গ কি। উপাঙ্গ মানে উপ অঙ্গ। উপ মানে ছোট 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 যে সকল অঙ্গ থাকে সেগুলোই হচ্ছে উপাঙ্গ। যেমন এই যে ঘাসফড়িংয়ের মাথায় দুইটা অ্যান্টেনা লাগানো থাকে, এগুলা হচ্ছে উপাঙ্গ। ঠিক আছে, আমাদের যেমন পা, পা আমাদের উপাঙ্গ বলা যেতে পারে, মাছের পাখনা, পাখির ডানা, এগুলো হচ্ছে উপাঙ্গ। ওকে, প্রান্তিকতা। প্রান্তিকতা কি এটা আসলে তোমাদের পরীক্ষায় তেমন কোয়েশ্চেন আসে না, কিন্তু যখন তোমরা মেডিকেলে চান্স পাবা তখন তোমাদের ফার্স্ট ইয়ারে এই প্রান্তিকতা পড়াবে। হ্যাঁ, ধরো এই হচ্ছে আমাদের নাইমা নূর, তার এইটা হচ্ছে, দাঁড়াও, এই যে এই হচ্ছে একটা কিউট মেয়ে, কিউট গার্ল। হ্যাঁ, খেয়াল করো, এই মেয়েটার ক্ষেত্রে এটা তার সামনের অংশ, রাইট? সামনের অংশকে আমরা বলি অ্যান্টেরিয়র বা সম্মুখ, এটা তার পিছনের অংশ, সো এটাকে আমরা বলবো পশ্চাৎ বা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। ঠিক আছে, এইটাকে বলবো সুপিরিয়র, এটাকে বলবো ইনফিরিয়র, এগুলো লেখা নাই। সুপিরিয়র, ইনফিরিয়র। উপরের অংশটাকে বলে সুপিরিয়র, নিচের অংশটাকে বলে ইনফিরিয়র। সুপিরিয়র আর নিচের অংশটাকে বলে ইনফিরিয়র। ওকে, পৃষ্ঠীয় মানে ডরসাল, এই পিঠের দিককে বলে ডরসাল, আর পেটের দিককে বলে ভেন্ট্রাল, এই পেটের দিককে বলে ভেন্ট্রাল। আর পার্শ্বীয় মানে ল্যাটেরাল, এই যে এটা ডান পাশ বা পাশ, ওইটাকে আমরা বলবো পার্শ্বীয়। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কীয় বলতে কি বুঝাইলাম ভাইয়া? অঙ্কীয় মানে পেটের দিক, আর পৃষ্ঠীয় মানে পিঠের দিক। এগুলা মেডিকেলে যখন তোমরা পড়বা তখন কাজে লাগবে, এখন এগুলা থেকে তেমন কোয়েশ্চেন আসে না। ঠিক আছে, দেখো, সম্মুখ মানে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র পিছনে পোস্টেরিয়র, উপরে সুপিরিয়র নিচে ইনফেরিয়র, পাশের দিকে হবে ল্যাটেরাল, পিঠের দিক, পিঠের দিক ডরসাল, পেটের দিক এটা হচ্ছে ভাইয়া ভেন্ট্রাল। মনে থাকবে? আচ্ছা, এই যে আমি কিন্তু গত ক্লাসে, গত ক্লাস না, আগামী ক্লাস, আগামী ক্লাসের আগে যে এমসিকিউ এক্সাম নিব সেখানে কিন্তু এগুলো দিব। হ্যাঁ, সো এগুলো একটু ভালো করে পড়বা। তল বলতে কি বোঝায়? প্লেন। এই যে এই জিনিসটাকে দেখো কাটা হয়েছে, এটা দেখো তো তার পিঠ বরাবর কেটে ফেলছে, রাইট? হুম, সো এটাকে আমরা বলবো মধ্যরেখীয় তল বা মিডিয়ান অর সেজিটাল প্লেন। দেখো এটা মাছ বরাবর কাটছে, সো এটা হচ্ছে মধ্যরেখীয়। মিডিয়ান, মিডিয়ান মানে মাছ বা সেজিটাল প্লেন। হ্যাঁ, ধরো এই মেয়েটার ক্ষেত্রে আমরা যদি এই বরাবর তাকে নিচের দিকে কেটে নামাই, হ্যাঁ, ধরো চাকু আট করে কিভাবে? আচ্ছা, এটা একটা চাকু, এই চাকু দিয়ে যদি তাকে এই বরাবর নিচে পর্যন্ত কেটে ফেলি, তাহলে এই অংশটাকে আমরা বলবো মিডিয়ান অর সেজিটাল প্লেন। ঠিক আছে, সম্মুখ তল, দেখো এইখানে কাটলে এটা সম্মুখ অংশ পাবো, এটা পিছনের অংশ পাবো, রাইট? তো এই যে এই বরাবর কাটলে দেখো, আচ্ছা, অনুপ্রস্থ তল বলতে কি বোঝাচ্ছে? অনুপ্রস্থ মানে প্রস্থ বরাবর কাটলে যেটা পাবো সেটা হচ্ছে অনুপ্রস্থ। যেমন দেখো এই চিত্রের ক্ষেত্রে এটা তার দৈর্ঘ্য, এটা তার প্রস্থ, সো এই প্রস্থ বরাবর যেটা কাটতেছি সেটা তার অনুপ্রস্থ তল। এটার আরেক নাম হচ্ছে ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স প্লেন। সম্মুখ তল কাকে বলতেছে?
পৃষ্ঠীয় ও অঙ্কীয় মানে পেট আর পিঠ দুই ভাগে করার জন্য যেইভাবে কাটা যায় তাকে বলে সম্মুখ তল। দেখো এই বরাবর কাটলে এটা পেটের দিক আসে, এটা পিঠের দিক আসে, সো এটা হচ্ছে সম্মুখ তল। ওকে, তাহলে সম্মুখ তল, অনুপ্রস্থ তল, মধ্যরেখীয় তল, ক্লিয়ার? প্রাণী হত্যা মহাপাপ, মাহফুজ, হ্যাঁ, কিন্তু একটা মরা প্রাণীকে তো আমরা কাটতেই পারি, ঠিক না? ধরো তুমি মারা গেছো, তারপর তোমার পোস্টমর্টেম করা হচ্ছে, তখন এইভাবে কাটা হবে, বুঝছো? বা মেডিকেলের স্টুডেন্টরা যখন তোমার লাশ নিয়ে স্টাডি করবে তখন এভাবে কাটবে। এই মানুষটার ক্ষেত্রে খেয়াল করো, এই বরাবর কাটলে মানে এই যে চাকু দিয়ে যদি আমরা কাটি তাহলে এই বরাবর কেটে যাবে না সে নিচের দিকে? হ্যাঁ, এটা মধ্যরেখীয় তল। সম্মুখ তল কি? এই বরাবর কাটলেই তার এটা পেটের দিক, এটা পিঠের দিক আসে, সো এটা হচ্ছে তার সম্মুখ তল। অনুপ্রস্থ তল কি? এই বরাবর কাটলে তার প্রস্থ বরাবর কাটা হবে, এটা হচ্ছে তার অনুপ্রস্থ তল। এই বরাবর কাটলে তার প্রস্থ বরাবর কাটা হচ্ছে, এটা হচ্ছে অনুপ্রস্থ তল। এই বরাবর কাটলে তার পিঠ আর পেট পাওয়া যাবে, সো এটা হচ্ছে সম্মুখ তল। তল বুঝছো? এই ভাইয়া তল বুঝছো? এবার আমরা একটা ইম্পর্টেন্ট টপিক শিখবো, সিলোম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আচ্ছা এখন বলো তো অ্যাসিলোমেট কি? আমরা জানি যে এ মানে নাই, এ মানে নাই, সো আমরা বুঝতেই পারতেছি অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোম নাই। ইউসিলোমেট আমরা জানি যে ইউ মানে হ্যাঁ, ইউ মানে কি? হ্যাঁ, সো ইউসিলোমেট মানে সিলোম আছে বা প্রকৃত সিলোমযুক্ত। অ্যাসিলোমেট মানে সিলোম নাই, সিলোমবিহীন। তো এই অ্যাসিলোমেট আর ইউসিলোমেটের মাঝে আরেকটা পর্ব থাকতে পারে, সেটার নাম হচ্ছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট, এই সুডো মানে হচ্ছে নকল। সুডো কথাটার মানে হচ্ছে কি ভাইয়া? নকল। খেয়াল করো, সুডো মানে নকল, তার মানে আমরা বলবো যে নকল সিলোমযুক্ত প্রাণী হচ্ছে সুডোসিলোমেট। নকল বা অপ্রকৃত সিলোমেট, বা এটার আরেক নাম হচ্ছে ভ্রান্ত সিলোমেট। ভ্রান্ত সিলোমযুক্ত। ওকে ভাইয়া, সবই বুঝলাম। সিলোম থাকলে ইউসিলোমেট, না থাকলে অ্যাসিলোমেট। আর যদি একটা নকল সিলোম থাকে, আসল না নকল সিলোম, তখন তাকে বলবো সুডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমেট বা অপ্রকৃত সিলোমেট। সবই বুঝলাম। প্রশ্ন হচ্ছে ভাইয়া সিলোম কি? সিলোম কি এটা ক নাম্বারে আসবে? সিলোম কি? দেখো কি লিখছে, ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম, পেরিটোনিয়াম, ঝিল্লি, তাকে সিলোম বলে। মেলাগুলা কথা লেখা আছে, রাইট? তো সিলোম কি আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা নেব, আসো দেখি। আগের মেয়েটাকে নিয়ে আসি, বারবার একই জিনিস আট না করে এটা নিয়ে আসি। হ্যাঁ, এই মেয়েটার ক্ষেত্রে খেয়াল করো, সেই যে যে মুখ দিয়ে খাইলো এগুলো কিন্তু এখানে আসবে, রাইট? আসার পরে কি হবে ভাইয়া? তোমরা জানো যে এখানে পাকস্থলী আছে, তারপরে এখানে লিভার আছে, পাকস্থলী আসার পর ডিউডেনাম তৈরি হবে। ওকে, খেয়াল করো, এই যে এটা আমরা একটা মানুষের ছবি আর্ট করেছি। তো এখন খেয়াল করো, এই যে মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত যে অংশ, ভাইয়া খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত অংশ, এই পুরাটাকে আমরা বলতেছি পৌষ্টিক নালী। কি বলতেছি ভাইয়া? পৌষ্টিক নালী। এখন এই মেয়েটাকে যদি আমরা ভালো করে আর্ট করি,
এটা তার হাত, এটা তার দেহ। ওকে, এখন খেয়াল করো তো ভাইয়া, এই পৌষ্টিক নালী আর এটা হচ্ছে তার দেহের প্রাচীর, দেহের প্রাচীর আর এটা পৌষ্টিক নালী, এই দুইটার মাঝখানে ফাঁকা জায়গা আছে না? দেখো তো ফাঁকা জায়গা আছে না? দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মাঝে ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে, দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাকে আমরা বলতেছি সিলোম। সিলোম কাকে বলে বলো দেখি এবার? দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে। হ্যাঁ, মেয়েটা ভালোই স্বাস্থ্যবান। মাহফুজ, সিলোম কাকে বলে বুঝছো? এখন দেখো, এখানে তুমি যদি পরীক্ষায় লেখো যে দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে, ওকে, একে এক পাবা, ঠিক আছে? তো এটা তোমার পরীক্ষায় ভুলে যাবা যে কিসের ফাঁকা জায়গা যেন, ফাঁকা জায়গাটা কি দেখো, যদি তোমার মনে না থাকে তাহলে এভাবে মনে রাখবা, সিলোমে পোষ দে। এবার মনে থাকবে, সিলোম, সিলোম কাকে বলে? পৌষ্টিক নালী আর দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে। এবার মনে থাকবে ভাইয়া? মনে থাকবে এবার? এই কথা ক্লিয়ার বোঝা যায়? ওকে, মনে থাকবে, ঠিক আছে। তো এখন আমরা আরও কিছু ইনফরমেশন মনে রাখবো। আমরা জানি ত্রিস্তরী প্রাণী কারা বলো তো? প্রাণী দুই ধরনের হয়, দুই স্তরী আর তিন স্তরী, মনে আছে? এগুলা হচ্ছে ভ্রূণ স্তর। এই মনে নাই এগুলা? ভ্রূণ স্তর দুই ধরনের হয়, দ্বিস্তরী আর ত্রিস্তরী। দ্বিস্তরী হচ্ছে 2 নাম্বার পর্ব আর ত্রিস্তরী হচ্ছে 3 থেকে 9 নাম্বার পর্ব। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলবো যে সিলোম ত্রিস্তরী প্রাণী থেকে, ত্রিস্তরী প্রাণীতে পাওয়া যায়। সিলোম কয় স্তরী প্রাণীতে পাওয়া যায় ভাইয়া? ত্রিস্তরী প্রাণীতে। এখন এই ত্রিস্তরী প্রাণীর 3টা স্তর থাকবে, একটা কোষ স্তর, 2টা কোষ স্তর, শোনো এখানে আমি 3টা কোষ স্তর আট করছি। ওকে, তো এখন দেখো এই 3টা স্তরের নাম আছে না ভাইয়া? বাইরেরটা কি? এপিডার্মিস, মনে আছে? এপিডার্মিস, এপিডার্মিস বললেও হয় বা এপিডার্ম বললেও হয়, ডার্ম ডার্মিস একই কথা। হ্যাঁ, মাঝখানেরটার নাম কি বলো তো? মেসোডার্মিস বা মেসোডার্ম, মনে আছে? আর একদম ভিতরেরটার নাম কি? এন্ডোডার্ম, মনে নাই? ওকে, বলো তো দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে মাঝখানে কি থাকে? দাঁড়া, একটা কল আসছে, কল ধরে। হ্যালো, হ্যাঁ মা, অনলাইনে ক্লাস নিচ্ছি তো, ক্লাস শেষ করে কল দেই। অনলাইনে ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে কল দেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখো
एक्टोडार्म, एंडोडार्म, मेसोडार्म। এটা एक्टोडार्म বললেও হয়, এপিডার্ম বললেও হয়, এক্সোডার্ম বললেও হয়। एक्टोडार्म, एंडोडार्म, मेसोडार्म, এটার আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্ম, ঠিক আছে? সাবিহা, এপিডার্মিস বললেও সমস্যা নাই। এপিডার্মিস এটা তো আমি তোমাদের বলে দিছিলাম। এই যে एक्टोडार्म, एक्टोडार्म বললেও হবে, এপিডার্ম বললেও হবে, আবার এক্সোডার্ম বললেও হবে, হ্যাঁ। আর এটাকে এন্ডোডার্ম বললেও হবে, গ্যাস্ট্রোডার্ম বললেও হবে, ঠিক আছে? ওকে। তো এই যে মাঝখানের যে স্তরটা ভাইয়া, মাঝখানের স্তরটার নাম কি? মেসোডার্ম। এই মেসোডার্ম স্তর থেকে তৈরি হয় সিলোম। তাহলে এটা আমরা ত্রিস্তরিতে পাচ্ছি, ত্রিস্তরীর মেসোডার্মাল স্তর থেকে পাচ্ছি। এখন দেখো তো ভাইয়া, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাইয়া খেয়াল করো, এই যে তার দেহ প্রাচীর আর এই যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, দেখো তো এগুলা ভাইয়া পর্দা দিয়ে আবৃত থাকবে না? খেয়াল করো তো ভাইয়া, এই ফাঁকা জায়গাগুলা পর্দা দিয়ে আবৃত থাকবে না, বলো তো? বুঝতেছো? আমি কিন্তু এখানে পর্দা আট করে দিছি, যে ফাঁকা জায়গাটা কোনো একটা পর্দা দিয়ে আট করা আবৃত থাকবে, রাইট? ওই পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এখন যদি তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে ভাইয়া পেরিটোনিয়াম কি, সিলোম যেই ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে বলে পেরিটোনিয়াম। সহজ না? হ্যাঁ। তো এখন সিলোমের আমরা একটা সুন্দর সংজ্ঞা দিব। ত্রিস্তরী প্রাণীর মেসোডার্ম থেকে তৈরি এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত দেহপ্রাচীর ও পৌষ্টিকনালীর মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে। শেষ। সুন্দর না? অথবা এভাবে বলতে পারো, ত্রিস্তরী প্রাণীর দেহপ্রাচীর ও পৌষ্টিকনালীর মধ্যবর্তী ফাঁকা জায়গা যেটি মেসোডার্ম থেকে তৈরি হয় এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে তাকে সিলোম বলে। এবার পারবা না নিজের মতো করে লিখতে? ওকে, পারবা। ভাইয়া যাদের সিলোম নাই তারা হচ্ছে এসিলোমেট, কারণ এ মানে হচ্ছে নাই। অ্যাসিলোমেট কারা? 1 থেকে 3 নাম্বার পর্ব হচ্ছে অ্যাসিলোমেট, 4 নাম্বার পর্বটা হচ্ছে সুডোসিলোমেট, আর 5 থেকে 9 নাম্বার পর্ব হচ্ছে ভাইয়া ইউসিলোমেট। মনে থাকবে? খেয়াল করো, অ্যাসিলোমেট 1 থেকে 3 নাম্বার পর্ব, সুডোসিলোমেট 4 নাম্বার পর্ব, আর ইউসিলোমেট হচ্ছে 5 থেকে 9 নাম্বার পর্ব। এখন পরীক্ষায় একবার দিনাজপুর বোর্ডে এই কোশ্চেনটা আসছিল। এই ছবি দিয়ে রাখছে, এই ছবিকে বলছে এক্স, এই ছবিকে বলছে ওয়াই, এই ছবিকে বলছে জেড। এখন কোনটা কোন সিলোম এটা তো চিনতে হবে, ঠিক না? খেয়াল করো, এখানে এটা আমাদের পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী বলতে এই যে এই নালীকে বুঝাইছে, হ্যাঁ, এই পৌষ্টিক নালী, আর এটা দেহপ্রাচীর, আর এই হচ্ছে তোমার দেহপ্রাচীর। দেহপ্রাচীর আর এই হচ্ছে পৌষ্টিক নালী। দেখো তো মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে? না, এগুলো সব ভরাট জায়গা, ফাঁকা জায়গা না। সো এটা হচ্ছে অ্যাসিলোমেট। 1 থেকে 3 নাম্বার পর্ব। 1 থেকে 3 নাম্বার পর্বগুলোর নাম কি কি বলো তো? সবাই লেখো কমেন্টে। ইউসিলোমেট মানে ফাঁকা জায়গা থাকবে এবং এখানে পেরিটোনিয়াম আবৃত থাকবে। দেখছো, পেরিটোনিয়াম দ্বারা আবৃত। সো এটা হচ্ছে ইউসিলোমেট। এই চিত্রের ক্ষেত্রে খেয়াল করো, এই দিকে পেরিটোনিয়াম আছে, ফাঁকা জায়গাও আছে, কিন্তু পৌষ্টিক নালীর চারপাশে দেখো এরকম কোনো পর্দা নাই। এই যে লাল একটা পর্দা দেখা যাচ্ছে না ভাইয়া, এই পর্দাটা দেহপ্রাচীরের ভিতরে আছে, ভালো কথা, কিন্তু পৌষ্টিক নালীর এই দিকে নাই। সো এটা হচ্ছে নকল সিলোম, কারণ এই সিলোমের ভিতরে পর্দা নাই। সো এটা হচ্ছে সুডোসিলোমেট। সুডোসিলোমেট হচ্ছে 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বের নাম হচ্ছে ভাইয়া নেমাটোডা। নেমাটোডা সুডোসিলোমেট। আর একটা ইনফরমেশন মনে রাখবো, রোটিফেরা কাইনোরাইনচা এগুলো হচ্ছে সুডোসিলোমেট। আমরা সিরিয়ালি মনে রাখবো, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইনচা হচ্ছে সুডোসিলোমেট। ওকে। তো 4 নাম্বার সুডোসিলোমেট হইলে 1 থেকে 3 অ্যাসিলোমেট, আর 4-এর পরে 5 থেকে 9 ইউসিলোমেট। ডান ভাইয়া, বুঝছো?
সাবিহা, সূত্রটা বুঝি নাই, কোন সূত্র? শোনো, সিলোম কাকে বলে? আমরা মনে রাখবো সিলোমে পোষ দে, পৌষ্টিক নালী দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে সিলোম বলে। ওকে, আচ্ছা। তো যাদের সিলোম নাই তারা হচ্ছে অ্যাসিলোমেট। চিত্র দেখে কিভাবে বুঝবো? এইটা হচ্ছে আমাদের পৌষ্টিক দেহ প্রাচীর, আর এইটা হচ্ছে পৌষ্টিক নালী। তো এই দুইটার মাঝখানে কি কোনো ফাঁকা জায়গা আছে? দেখো তো, না, কোনো ফাঁকা জায়গা নাই, এগুলো সব জায়গা ভরাট, ভরাট জায়গা। সো যেহেতু ফাঁকা জায়গা নাই, তার মানে সিলোম নাই, এটা হচ্ছে অ্যাসিলোমেট। 1 থেকে 3 নাম্বার পর্ব। ওকে, সুডোসিলোমেট কি? দেখো, এটা হচ্ছে আমাদের দেহ প্রাচীর, এটা হচ্ছে পৌষ্টিক নালী, মাঝখানে ফাঁকা জায়গা আছে, ডান, তার মানে এটা সিলোম আছে। কিন্তু দেখো, আমরা জানি যে সিলোম পেরিটোনিয়াম দ্বারা আবৃত। তো এইখানে দেখো দেহ প্রাচীরের এইদিকে একটা পর্দা আছে, ওকে ফাইন, কিন্তু পৌষ্টিক নালীর চারপাশে কোনো পর্দা নাই, অর্ধেকটা পর্দা আছে। হ্যাঁ, হিসাব অনুযায়ী এই দিকেও পর্দা থাকা উচিত, যেহেতু এই পর্দাটা নাই, তার মানে এটা একটা নকল সিলোমেট। এই জন্য এটাকে আমরা বলতেছি সুডো সিলোমেট বা অপ্রকৃত সিলোমেট বা ভ্রান্ত সিলোমেট। ঠিক আছে ভাইয়া? উদাহরণ 4 নাম্বার পর্ব, নেমাটোডা। আরেকটু মনে রাখবো, নেমাটোডা রোটিফেরা কাইনোরাইনচা। ঠিক আছে, আচ্ছা। ইউসিলোমেট কি? ইউ মানে হ্যাঁ, তার মানে এখানে সিলোম আছে। দেখো, এই যে দেহ প্রাচীর, খেয়াল করো, এই যে দেহ প্রাচীর আর এই আমাদের পৌষ্টিক নালী, মধ্যবর্তী ফাঁকা জায়গা আছে, অবশ্যই ফাঁকা জায়গা আছে। এখানে পেরিটোনিয়াম নামক পর্দাও আছে, দেখতেছো? এই যে দেখো, এটা পেরিটোনিয়াম নামক পর্দা। সো সবই আছে। সো এটা হচ্ছে আমাদের প্রকৃত সিলোমেট বা ইউসিলোমেট। উদাহরণ কি? এই যে 4-এর পরের পর্ব, 5 থেকে 9, 5 থেকে 9, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, সবগুলা। ঠিক আছে ভাইয়া? তাহলে এখন যদি আমাদের সিলোম নিয়ে কোনো কোয়েশ্চেন আসে, পারবা না এরকম কেউ আসো? 1 থেকে 3 নাম্বার পর্বের নাম হচ্ছে পরিফেরা নিডারিয়া প্লাটিহিলমিনথিস রাইকা। ঠিক আছে, ওকে, সবাই পারবো? সাবিহা, রাইকা, মাহফুজ, সাদিয়া, নাইমানুর, রিমি, বলো, বুঝতেছো সবাই? সিলোমের গুরুত্ব কি এটা পড়ে নিও। ঠিক আছে, নরম প্রাণীতে বা অ্যানিলিডার যে পর্বগুলো আছে প্রাণীতে, সিলোম হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে, এটা মনে রাখতে পারো। হ্যাঁ, অ্যানিলিডায়। জি ভাই, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, নাইমা, রাইকা, সাদিয়া পারবে। মাহফুজ কি ক্লাস দেখতেছো? এবার সংবহন তন্ত্র দেখো ভাইয়া। সংবহন তন্ত্র বলতে আমাদের কাকে বুঝাইছে? রক্ত সংবহন তন্ত্রকে বুঝাইছে। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এটা কি ওইদিক রাখবা? আচ্ছা, থ্যাংক ইউ। আসতে দিস, হ্যাঁ? দরজাটা একটু আসতে দিস। ঠিক আছে, দেখো, সংবহন তন্ত্র বলতে এখানে রক্ত সংবহন তন্ত্র বোঝাইছে। এখন এই রক্ত সংবহন ভাইয়া 2 ধরনের হতে পারে। কয় ধরনের হবে? 2 ধরনের। একটা হবে মুক্ত, আর একটা হবে বদ্ধ। রক্ত সংবহন তন্ত্র 2 ধরনের, একটা হবে মুক্ত, আর একটা হবে বদ্ধ। ওকে, এখন খেয়াল করো, মুক্ত রক্ত সংবহন তন্ত্র কি? ধরো, আস্তে আস্তে বল রে ভাই। আচ্ছা দেখো, এই যে আমাদের একটা ঘাস ফড়িং আর্ট করছি, তুমি জানো যে এর দেহের সব জায়গায় খালি রক্তে গিজ গিজ করতেছে, পুরা শরীরে রক্ত। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে ভাই, একটা মানুষের ক্ষেত্রে কিন্তু পুরা শরীরে রক্ত থাকে না। এখন তুমি বলতে পারো ভাইয়া কাটলেই তো রক্ত বের হয়, মানুষের শরীরের সব জায়গায় রক্ত থাকে না, এটা তো বিশ্বাসযোগ্য না। শোনো, বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে রক্ত থাকে 2টা জায়গায়, হৃৎপিণ্ড এবং রক্তনালী। রক্তনালী আবার 3 প্রকার, ধমনী, শিরা, কৈশিক জালিকা। এই 2টা জিনিসে থাকে, বাকি জায়গাগুলোতে থাকে না। তুমি বলতেই পারো যে ভাইয়া বেটা তো বিশ্বাস করবো না। শোনো, আসো খুব সহজে তোমাকে বুঝাই দিচ্ছি।
সিলোম বলতে কি বোঝায় ভাইয়া? ইউসিলোমেট, একটু আগে আমরা পড়ছি সিলোম দেহপ্রাচীর আর পৌষ্টিক নালীর মধ্যবর্তী ফাঁকা জায়গা। এই যে দেখো বলেই ফেলছি ফাঁকা জায়গা। ফাঁকা মানে কি? কিছু নাই জন্যই তো সেটা ফাঁকা। তার মানে এই জায়গাগুলোতে রক্ত থাকে না, বুঝছো? সিলোম মানে ফাঁকা জায়গা। সো কিছু নাই জন্যই তো ফাঁকা রে ভাই, রক্ত থাকলে তো আর ফাঁকা থাকতো না। সো তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই যে ইউসিলোমেট মানে 5 থেকে 9 নাম্বার যে পর্বের প্রাণীগুলো আছে সেগুলোতে সিলোম থাকে এবং এগুলাতে ওই সিলোমগুলো ফাঁকা থাকে, রাইট? আচ্ছা, ওগুলাতে রক্ত থাকে না, সো এটা হচ্ছে বদ্ধ সংবহন। আবার আমাদের কোষের ভিতরে কিন্তু রক্ত থাকে না, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায় কোথায় দেখা যায়, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোথায় কোথায় দেখা যায়। আসো আমরা দেখি। অ্যানেলিডা আর কর্ডাটা, এইটা হচ্ছে ভাইয়া বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তাহলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের এক্সাম্পল কি? অ্যানেলিডা, কর্ডাটা, ঠিক আছে। আর খেয়াল করো মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যায়? আর্থ্রোপোডা, মলাস্কা, মনে থাকবে। আর্থ্রোপোডা, মলাস্কা এগুলো হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, অবশ্যই মুক্ত। আর্থ্রোপোডা তো আমি আঁকাই দিলাম, আর্থ্রোপোডা হচ্ছে পতঙ্গ বা পোকা, ঘাসফড়িং একটা পোকা। আর মলাস্কা কি? শামুক, ঝিনুক, অক্টোপাস, এই যে পেঁচানো শামুক থাকে না, এরকম কিছু। আচ্ছা, এগুলো হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। অ্যানেলিডা আর কর্ডাটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। সিলোম কাটলে রক্ত বের হবে না, ইয়েস, কিচ্ছু বের হবে না। গরু ছাগল জবাই করলে তুমি দেখবা যে নাড়ি ভুঁড়ি বের করার পর একটা ফাঁকা জায়গা থাকে পেটের ভিতর, কিছুই থাকে না। ভাই সিলোম কাটলে তো রক্ত বের হয় না, পেট কাটলে বের হয়। কারণ পেটের তো কোষ আছে, পেটের ভিতরে সিলোম থাকে, বুঝছো? আচ্ছা ভাইয়া, কনফিউশন ক্লিয়ার হয়েছে? রক্ত সংবহন তন্ত্র বুঝছো? সাবিহা আপু বুঝছো? আচ্ছা, এবার আমরা কঙ্কাল দেখব। কঙ্কাল দুই ধরনের, বহিঃকঙ্কাল আর হচ্ছে অন্তঃকঙ্কাল। কঙ্কাল দুই ধরনের, বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল মানে কি? যেগুলো বাইরে পাওয়া যায়। বাইরে কি কি পাওয়া যায় বলো তো? নখ, চুল, দাঁত। নখ, চুল, দাঁত এগুলো হচ্ছে বাইরে থাকে, শক্ত স্ট্রাকচার এবং বাইরে থাকে, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল বা এক্সো স্কেলিটন। দেখছো, এই এক্সো কথাটার মানে হচ্ছে বাইরে। এক্সোডার্মিস আমি বলছিলাম না, বাইরের স্তরটা হচ্ছে এক্সোডার্ম বা একটোডার্ম বা এপিডার্ম। আচ্ছা, আর অন্ত মানে ভিতরে, এই যে এন্ডোডার্মিস, এন্ডো মানে ভিতরে, গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রো মানে ভিতরে, দেখছো? স্কেলিটন মানে কঙ্কাল, সো এন্ডো স্কেলিটন মানে অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল আবার দুই ধরনের, অন্তঃকঙ্কাল আবার দুই ধরনের। কি কি ভাইয়া? একটা হচ্ছে অস্থি, আরেকটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি মানে তরুণ অস্থি, নরম অস্থি। এই যে তোমার কান ধরে একটু চাপ দাও তো দেখবা কানের ভিতর কিন্তু হাড্ডি থাকে এবং এই হাড্ডিটা নরম, সো এটা হচ্ছে তরুণাস্থি। আর অস্থি, আমাদের হাত পায়ের অস্থি খুবই শক্ত, এগুলো হচ্ছে অস্থি, হ্যাঁ। ওকে, নটোকর্ড, এটা আমরা সবাই জানি। নটোকর্ড একটা কি? নটোকর্ড চিনো সবাই? যাদের নটোকর্ড থাকে না তাদেরকে বলে নন কর্ডাটা বা অমেরুদণ্ডী, যাদের থাকে তাদেরকে বলে কর্ডাটা, ঠিক আছে। এই নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। নটোকর্ডের নিচে থাকে নার্ভ কর্ড। শোনো, নটোকর্ড পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়, নার্ভ কর্ড পরবর্তীতে মস্তিষ্কে পরিণত হয়। মনে থাকবে ভাইয়া, এগুলাই পরীক্ষার কোয়েশ্চেন। নিচের কোনটি মেরুদণ্ডে পরিণত হয়? নটোকর্ড। কোনটি মস্তিষ্কে পরিণত হয়? নার্ভ কর্ড, ঠিক আছে। আচ্ছা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা পরে শিখবো, সমস্যা নেই। পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্যারাজোয়া অ্যান্ড অ্যান্টারোজোয়া। শোনো, প্যারাজোয়া মানে কি ভাইয়া?
এদের পৌষ্টিক নালী থাকবে না। অ্যান্টারোজোয়া মানে এদের পৌষ্টিক নালী থাকবে। খুবই সহজ, তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে ভাইয়া নিচের কোন প্রাণীদের পৌষ্টিক নালী থাকে না, প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া? তুমি তো বুঝবা যে ভাইয়া হয় প্রাজোয়া হবে না হলে অ্যান্টারোজোয়া হবে, কিন্তু কোনটা সঠিক অ্যান্সার? আস্তে আস্তে। নিচের কোনটি প্যারাজোয়া, নিচের কোনটি এন্টারোজোয়া? প্যারাজোয়াতে পৌষ্টিক নালী থাকে না, এন্টারোজোয়াতে পৌষ্টিক নালী থাকে। পরীক্ষার হলে ঝামেলা লাগবে যে পৌষ্টিক নালী থাকলে কি বলে, প্যারাজোয়া না এন্টারোজোয়া? খুবই সহজ, শোনো, এই পৌষ্টিক নালীর মেডিকেল টার্ম কি জানো? এন্টেরিক ক্যানেল। সো আমরা বুঝতেই পারতেছি যাদের এন্টেরিক ক্যানেল থাকবে তারা এন্টারোজোয়া, আর না থাকলে প্যারাজোয়া। শেষ। এখন প্যারাজোয়ার এক্সাম্পল কি? প্যারাজোয়া পরিফেরা, বাকি সবগুলা এন্টারোজোয়া। মনে থাকবে, প্যারাজোয়া পরিফেরা, প্যারাজোয়া পরিফেরা, বাকিগুলা এন্টারোজোয়া। ডান ভাই, ক্লিয়ার? বুঝো নাই কে কে বলো দেখি। এই যে দেখো, আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি যা বেসিস অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন হচ্ছে 16টা। এই 16টা সম্পর্কে আমরা জেনে ফেললাম সব কিছু। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, নূর, নূর নামে আমাদের অনেকগুলা স্টুডেন্ট আছে এখানে। নাইমা নূর, ভুলে গেছি নামগুলা, আরও কি কি যেন নাম ছিল, এস নূর, এরকম কয়েকটা নূর ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি নিজেও নূর, আসাদুজ্জামান নূর। ওকে, তো বলো দেখি, এই যে নূর, সে কি প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া? সে কি প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া? বলো, কমেন্টে বলো দেখি, নূর প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া? তোমরা কমেন্টে বলতে থাকো। হ্যাঁ, বলো, নূর প্যারাজোয়া নাকি অ্যান্টারোজোয়া? আসমাউল হুসনা সাবিহা বলছে এন্টারোজোয়া। অন্যরা কি বলো? অন্যরা একটু রেসপন্স করো। শোনো, এই যে আমি তোমাদেরকে কোয়েশ্চেন করতেছি না, এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় আসবে, এক্সামে আসবে, বুঝছো? তখন তোমার মনে পড়বে, ও আচ্ছা, এটা ভাইয়া লাইভে বলছিল, আমি তো অ্যান্সার করছি। এই জন্য লিখতে হয়, লিখলে এগুলো ব্রেইনে সেভ থাকে। অ্যান্টারোজোয়া, নাইমা, মিষ্টি, সাদিয়া, ঠিক আছে, ভেরি গুড। সাবিহা, এখন দেখো, এই যে আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই অধ্যায়টা ভিতরে কি কি আছে? এই অধ্যায়টার ভিতরে 3টা জিনিস আছে। 1 নম্বরে বেসিস, 2 নম্বরে পর্ব, 3 নম্বরে হচ্ছে করডাটা। মানে এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ে বেসিস বা ভিত্তি, এই যে 16টা ভিত্তি নিয়ে আমরা পড়ে ফেলছি। এরপর 9টা পর্ব নিয়ে আলোচনা করা আছে। এরপর করডাটা পর্ব নিয়ে স্পেশালি অনেক কিছু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমার চার্জ 14%, সাবিহার 2%। আচ্ছা, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, 5-7 মিনিট। হ্যাঁ, তো আমরা বেসিসগুলো পড়ে ফেলছি, এখন পর্বগুলো পড়বো আর কডাটা পড়বো, অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে? রাইকা বলছে ভাইয়া কালকে ম্যাথ এক্সাম, কালকে যেন ফিজিক্স এক্সাম কার ছিল, কমেন্ট করছিলাম। শোনো, তো এখন আমরা পর্ব নিয়ে পড়াশোনা করব, আসো একটু দেখি। আচ্ছা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শোনো, পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে। জীব কাদের বলে ভাইয়া? যাদের জীবন আছে তারাই জীব, রাইট? এখন তুমি বলতে পারো যে ভাইয়া গাছ, গাছ কোন পর্বের প্রাণী, পরিফেরা, নিডারিয়া নাকি প্লাটিহেলমিনথিস? বলো দেখি। হ্যাঁ, ছুটি দিয়ে দিব। গাছ কোন পর্বের প্রাণী, পরিফেরা, নিডারিয়া নাকি প্লাটিহেলমিনথিস? একটাও না। পরিফেরা, নিডারিয়া নাকি প্লাটিহেলমিনথিস, এগুলো হচ্ছে প্রাণী, এনিমেলিয়া। তো দেখো, পৃথিবীতে যাদের জীবন আছে তারাই জীব, এবং সমস্ত জীবকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। ভাগ করছে মার্গুলিস এবং হুইটেকার। কে ভাগ করছে ভাইয়া? হুইটেকার এবং মার্গুলিস। এই পর্বগুলোর নাম কি দেখো? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। মনো মানে এক,
মনো মানে কি ভাইয়া? মনো মানে এক। সো আমরা বুঝতে পারতেছি যে পৃথিবীতে যত এককোষী প্রাণী আছে তারা হচ্ছে মনেরা, যে কোনো জীবাণু। হ্যাঁ, আচ্ছা, প্রোটিস্টা এরাও এককোষী প্রাণী, কিন্তু কথা হচ্ছে কি ভাইয়া, এদের নিউক্লিয়ার পর্দা আছে, মানে এদের নিউক্লিয়াসটা সুন্দর, এদের নিউক্লিয়াসটা নাই। এরাও এককোষী, এদের নিউক্লিয়ার পর্দা আছে, এদের নিউক্লিয়ার পর্দা নাই। ঠিক আছে, ওকে। ফানজাই মানে হচ্ছে যত ছত্রাক আছে পৃথিবীতে, যত ছত্রাক আছে, যেমন পেনিসিলিন একটা ছত্রাক, এগুলো হচ্ছে ফানজাই। প্লান্টি মানে গাছ, যেমন আম গাছ, জাম গাছ, এদের সবগুলোকে প্লান্টি জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যত প্রাণী আছে, তুমি আমি আমরা সবাই প্রাণী, কাজে আমরা হচ্ছে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মিষ্টির ফিজিক্স এক্সাম না? আচ্ছা মিষ্টি, এই যে এই এক্সামটা আমাদের পড়াশোনা শেষ করে জাস্ট বইগুলো একটু, আমি যেগুলো দাগাইছি এগুলো বইয়ে দাগাই নিবা, 5 মিনিটে দাগাই নিবা, তারপর ফিজিক্স রিভিশন দিও। ঠিক আছে, রাইকা, তারপর ম্যাথ রিভিশন দিও। ওকে। তো শ্রেণীবিন্যাস করতে গেলে 7টা জিনিস লাগে, রাইট? কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এই 7টা জিনিসের বাংলা নাম আছে। কিংডমকে আমরা বলি জগৎ, ফাইলামকে আমরা বলি পর্ব, ক্লাসকে আমরা বলি শ্রেণী, অর্ডারকে বলি বর্গ, ফ্যামিলিকে বলি গোত্র, জেনাসকে বলি গণ, স্পিসিসকে বলি প্রজাতি, রাইট? ওকে। জগৎ বললেও হয়, রাজ্য বললেও হয়। ওকে, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঝাড়া মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, সিরিয়ালি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ওকে, এখন এখান থেকে 3টা এমসিকিউ আমরা মনে রাখবো। কিংডম মানে রাজ্য, যেহেতু সবার রাজ্য সেম, সব প্রাণীর রাজ্য অ্যানিমেলিয়া, কাজে এইটা হচ্ছে সবার জন্য সার্বজনীন স্তর। সার্বজনীন মানে হচ্ছে সবার জন্য প্রযোজ্য। এই কিংডম বাদ দিয়ে সবার ক্ষেত্রে মিল থাকবে কি ভাইয়া? ফাইলাম, রাইট? সো ফাইলাম হচ্ছে সর্বোচ্চ স্তর, এটা মনে রাখবো, ফাইলাম হচ্ছে সর্বোচ্চ স্তর। আর দেখো তো ভাইয়া, স্পিসিস বা প্রজাতির নিচে আর কিছু আছে না? আর কিছু নাই। তো সবার শেষের যেটা থাকে সেটাকে বলে একক। সো আমাদের প্রজাতি হচ্ছে মূল ভিত্তি বা একক। এই 3টা এমসিকিউ মনে থাকবে। হ্যাঁ, প্রজাতি হচ্ছে মূল ভিত্তি বা একক, প্রজাতি। ওকে, ফাইলাম হচ্ছে সর্বোচ্চ স্তর, আর কিংডম হচ্ছে সার্বজনীন স্তর। ক্লিয়ার? এর পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা পরিফেরা, এই যে এগুলো পড়া শুরু করব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। আশা করি আর 2 থেকে 3টা ক্লাসে সব কমপ্লিট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসে বুঝো না এমন কিছু আছে? ঠিক আছে, শোনো, আজকে হচ্ছে সোমবার, রাইট? তো বুধবার মানে প্রত্যেকটা ক্লাস, আমাদের প্রত্যেকটা ক্লাস রাত 9টা 15-তে হবে। ঠিক আছে, রাত 9টা 15-তে ক্লাস হবে, এবং রাত 9টা 10-এ এমসিকিউ এক্সাম হবে। তোমরা কি এক্সামগুলো দাও? আজকে ক্লাসে যা পড়াইছি সেই ক্লাসের উপরই তোমাদের এমসিকিউ এক্সাম নিব আগামী ক্লাসের আগে। মানে ক্লাস হবে রাত 9টা 15-এ, সরি 9টা 10 কেন বলছি, 9টায়। হ্যাঁ, এই 9টা 15 মিনিট আগে, মানে রাত 9টায় এমসিকিউ এক্সাম দিব। ঠিক আছে, ঠিক 9টায় তোমরা এক্সাম দিবা, তারপর আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, মিষ্টির নেক্সট এক্সাম হচ্ছে জুওলজি। ঠিক আছে মিষ্টি, ভালো করে এক্সাম দাও, বেস্ট অফ লাক। ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যারা মান্থলি ভর্তি হইছো, মাসিক পেমেন্ট করবা, মাসিক বেতন দিয়ে দিও। ঠিক আছে, নেক্সট ক্লাস কবে? আমাদের প্রত্যেকটা ক্লাস শনি সোম বুধবার। তো আজকে যেহেতু সোমবার, বুধবারে ক্লাস হবে নেক্সট ক্লাস। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস হবে শনিবার, সোমবার, বুধবার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ক্লাসটা অফ করে দিচ্ছি।